এখন আমরা আলোচনা করব ডেমোক্রেসি ইন আমেরিকা। মানে বাংলাদেশের জাতীয় বিবেক বলা হয়তো হুমায়ুন আহমেদকে। তো হুমায়ুন আহমেদের একটা বই আছে, নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ। তো এটাকে আমরা বলতে পারি যে বাংলাদেশেও কি ঝকঝকে রোদ শুরু হয়েছে। ঝকঝকে রোদটা আমাদের বাংলাদেশে খুবই দরকার। আর বাংলাদেশে একটা ক্লান্তি, রবীন্দ্র ক্লান্তি কিন্তু এটা আছে, এটা সত্যি। কিন্তু একটা যে 24-এর বিপ্লবের পরে বাংলাদেশে এই লোকজন সবাই মানে ডেমোক্রেসি নিয়ে চিন্তা করতেছে। ডেমোক্রেসি কীভাবে রান করতে হবে, কীভাবে সিনেট গঠিত হবে, কীভাবে এই মানে আদালত, পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট এই পদগুলোর মধ্যে কী করে একটা ব্যালেন্স রক্ষিত হবে, চেক অ্যান্ড ব্যালেন্সের ডেমোক্রেসি যেটা আমেরিকাতে আছে। ফলে আমাদের এখানে একটা চেতনা হয়েছে যে আমেরিকান ডেমোক্রেসি নিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসি তো আমেরিকান ডেমোক্রেসি। তো আমেরিকান ডেমোক্রেসি নিয়ে আমাদের এখানে পড়াশোনার একটা ঝোঁক তৈরি হয়েছে। এবং সেই বইগুলা পড়ার ফলে যেমন এখনকার জেনজির অনেকেই কিন্তু এই ডেমোক্রেসি ইন আমেরিকা যে টর্কিভিলের লেখা ওই বইটা পড়তেছে। আরেক গ্রুপ পড়তেছে নাম কি বলে ডেমোক্রেসি ইন আমেরিকা। আরেক গ্রুপ পড়তেছে যে আমেরিকান ডেমোক্রেসি বইটা নাম কি বলে ইসের লাস্কির আমেরিকান ডেমোক্রেসি, যেটা মারা যাওয়ার 2 বছর আগে লিখছিলেন, 1948 সালে লিখেছিলেন লাস্কি। আর ওই টর্কিহুল লিখেছিলেন ডেমোক্রেসি ইন আমেরিকা। আর আমেরিকান ডেমোক্রেসি লিখেছেন হলো গিয়া লাস্কি। আর আমেরিকান কমনওয়েলথ নামে আরেকটা বই লিখেছেন, সেটা হলো জেমস ব্রাইস। তো এই বইগুলা মানে যে চমৎকারভাবে আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমগুলো এবং প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যে পার্লামেন্ট কিন্তু সার্বভৌম, এই জিনিসটা বুঝতে হবে। পার্লামেন্টের সার্বভৌমতার নাম করেই কিন্তু শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল এবং তিনি ধুমকি দেওয়া মানুষকে বাকশালের পক্ষে ভোট দেওয়া হয়েছিলেন সংসদে। এটা তো গণভোটের মতো বাকশাল হয়নি, ওই সংসদ সদস্যের দ্বারা বাকশাল পাশ করায় ধমকি দেওয়া, তারপরে বাকশাল পাশ করাইছেন। এবং শেখ হাসিনাও কিন্তু এই পার্লামেন্টকে কবজা করেই কিন্তু তিনি এই নাম কী বলে তত্ত্বাবধায়ক বাতিল করেছিলেন এবং সেখানে কোর্ট বা সব কিছুকেই হাতের পুতুল বানিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। গণতন্ত্র কিন্তু 3টে বিভাগের চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার। একটা হলো লেজিসলেটিভ, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো গিয়া লেজিসলেটিভ এক্সিকিউটিভ, আরেকটা হলো গিয়া আপনার লেজিসলেটিভ এক্সিকিউটিভ লেজিসলেটিভ এক্সিকিউটিভ। আরেকটা হলো জুডিশিয়াল। তাহলে লেজিসলেটিভ জুডিশিয়াল এক্সিকিউটিভ। তো এই 3টা গ্রুপের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সটাই গণতন্ত্রের এই সমন্বয়। এবং এই লেজিসলেটিভ এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ, জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ, এই 3টা গ্রুপের সমন্বয় কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি হয়েছে। এবং এর পিছনে আমেরিকার কংগ্রেস যেখানে আছে, এবং আমেরিকার প্রতিটা প্রদেশেই কিন্তু আলাদা আছে, সিনেট আছে, আলাদা প্রতিনিধি পরিষদ আছে, আলাদা গভর্নর আছে। মানে প্রতিটা প্রদেশই এক ধরনের স্বাধীন দেশ। তো এই জিনিসটা বলতে হবে যে কমনওয়েলথ বলতে যে তিনি বুঝাচ্ছিলেন যে কমনওয়েলথ বলতে যে সবার একটা এজমালি, যেখানে সাধারণ স্বার্থ থাকবে, এটা হলো কমনওয়েলথ। তো আমেরিকান কমনওয়েলথ নামেই বই লিখেছিলেন জেমস ব্রাইস। এটাও একটা চমৎকার বই। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমেরিকার যে এই দর্শনটা, এই জার্মান দর্শনটা কিন্তু কোথায় ছড়িয়ে গিয়েছিল, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। জার্মান দর্শনটা কিন্তু আমেরিকাতে ছড়িয়ে যাওয়ার ফলে আমেরিকাতে একটা ঝকঝকে রোদ, নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ, এই কথাটা কে বললেন? এই কথা বললেন হুমায়ুন আহমেদ। কিন্তু আমাদের বাংলাদেশকে আমরা বলতে পারি বাংলাদেশে নীল আকাশে ঝকঝকে রোদ। বাংলাদেশে এখনও সেই রবীন্দ্র বিবর্ণতা, ক্লান্তি, থাকে এলে পারেশানি, এইগুলো কিন্তু আছে। তো আমাদের এখানে কি থাকতে হবে? এখানে থেকে জুনুন থাকতে হবে এবং জজবাত, জুনুন ও জজবাত। আর থাকে এলে পারেশানি, এগুলো হলো কি যেটা হলো বাংলাদেশিদের বা বাঙালি কলকাতার যে একটা এবং কলকাতার প্রভাবে কলকাতার কালো ছায়া কিন্তু বাংলাদেশ আছে। বাংলাদেশিকে আমরা বলতে পারি যে আমাদের এখানে বাংলাদেশে আকাশে নীল আকাশে ঝকঝকে রোদ। তো এই জিনিসটা করতে গেলে আমাদের জার্মান দর্শনটা আনতে হবে। এইটা ভিতর থেকে একটা দর্শন হলো একটা দেশের মূল, একটা দেশের কবিতা হলো একটা দেশের মূল। শুধু পলিটিক্যাল চেঞ্জ হলে হবে না, বাংলাদেশের কালচারটা পুরো চেঞ্জ করতে হবে। যেটা মানে হুমায়ুন বুঝতেন যে এই উত্তর ভারত বা ইসের থেকে, আমেরিকা থেকে বাংলাদেশের কালচারটা নিকৃষ্ট, কিন্তু সেই কালচারটাকে চেঞ্জ করে দেওয়ার মতো, আমূল চেঞ্জ করে দেওয়ার মতো পড়াশোনা হুমায়ুন আহমেদের ছিল না। ফলে কিন্তু হুমায়ুন আহমেদ বলছিলেন যে যখন শেখ হাসিনা স্বৈরাচারী করছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, তখন কিন্তু বলেছিলেন যে আমার ক্যান্সার হয়েছে আর দেশেরও ক্যান্সার হয়েছে। এটা কে বলছিলেন? এটা বলছিলেন হুমায়ুন আহমেদ। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা ওই নাম কি বলে ওই আমরাও চাচ্ছি যে বাংলাদেশের নীল আকাশে ঝকঝকে রোদ, সেটা কীভাবে আসবে? এমারসনের মধ্যে, র্যালফ ওয়ালডো এমারসন, হেনরি ডেভিড থরিউ, ঠিক আছে, তারপরে এই যে থমাস পেইনে, তারপরে এই নাম কি বলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন,
এই যে আমেরিকার মানুষের সবচেয়ে বেশি কোন দুইটা জিনিসে তারা প্রাধান্য দিয়েছে, একটা হলো ডিগনিটি, আরেকটা প্রাধান্য দিয়েছে সেটা হলো সেলফ রিলায়েন্স। তো বাঙালিদের মধ্যে কিন্তু ডিগনিটি এবং সেলফ রিলায়েন্স এই দুইটা তত্ত্ব কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে খুবই কম। একটা কবিতায় বোধহয় আছে যে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে, কিন্তু বেশিরভাগ কবিতায় ভয়ের কবিতা, বেশিরভাগ কবিতায় মাথা নিচু করার কবিতা, মাথা সারবুলান্দি বা মাথা উঁচু করে আত্মপ্রতিষ্ঠা এবং কর্মের গান রবীন্দ্রনাথের মধ্যে খুবই কম। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কিন্তু যেটা ইকবালের মধ্যে প্রচণ্ডভাবেই আছে, যেমন ইকবাল বলতেছেন হার জিসমে হো জুনুন কাটতে নেই তলবার সে ছাড় যে উঠ যাতে ঝুঁকতে নেই লালকার সে, যে হাতে উদ্দীপনা আছে সে হাতে সে হাত তলোয়ার দিয়ে কাটে না, এবং যে মাথা উঠে যায় তাহলে এই তাকে চ্যালেঞ্জ করলে সে মাথা নিচে নামে যাবে না। তাহলে মাথা উঁচু করার দর্শন এবং এই হাত দিয়ে পরিশ্রমের দর্শন, এইটা কথা কে বলছেন? বিসমিল্লাহ আজমিবাদীর কবিতা, এটা সরফরোশি কি তেমান্না আব হামারি দিল মে, এটা বিহারে বসে তিনি লিখছেন। কিন্তু আল্লামা ইকবালের সাথে তার চিঠিপত্র বিনিময় হতো, এবং আল্লামা ইকবাল দর্শনের পরেই কিন্তু এই বিসমিল্লাহ আজমিবাদীর এই দর্শনটা কার্যকরী হয়। ফলে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান এরা প্রচণ্ড উদ্দীপ্তভাবে কাজ করতেছে। দক্ষিণ ভারতে এই গত বছর 11.5% প্রবৃদ্ধি আছে। তাহলে দক্ষিণ ভারতের পাহাড়ি এলাকায় তামিলরা যদি 11.5% প্রবৃদ্ধি নিয়ে আসতে পারে, আমরা অবশ্যই 12% প্রবৃদ্ধি নিয়ে আসছি। গত বছর বিভিন্ন আন্দোলনের ফলে প্রবৃদ্ধি বেশি হয় না, 3.5% হতে পারে। কাজে আমরা এবার আশা করব যে 10-12% প্রবৃদ্ধি আমরা নিয়ে যাবো। বাংলাদেশের আকাশেও কী হবে, বাংলাদেশের আকাশেও এই নাম কি বলে ঝকঝকে রোদ হবে, বাংলাদেশের প্রকৃতি ডেমোক্রেসি হবে, বাংলাদেশের প্রচণ্ড উদ্দীপনায় জাজবাত ও জুনুনের মাধ্যমে প্রতিটা বাঙালি প্রতিটা ক্ষেত্রে জ্ঞান, গবেষণা, রিসার্চ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর মেডিসিন আর জিওলজি অ্যান্ড মাইনিং, যে কোনো ভূতত্ত্ব, খনিজ বিদ্যা, যে কোনো বিষয়ে পড়াশোনাটা করতে হবে। সেই পড়াশোনাটার কথা, সেই উদ্দীপনার কথা আমি বলতেছি, জনুন ও জজবাতের কথা বলতেছি আমি। থাকেলেপন আর পারেশানাই এর কথা বলতেছি না, যে ক্লান্তি এবং দুঃখ দুর্দশার কথা বলছি না, আমি কথা বলছি উদ্দীপনার কথা। সেই উদ্দীপনাটা কোত্থেকে আসছিল? জার্মান দর্শন যখন উইলিয়াম জেমস ও এমারসনের মধ্যে প্র্যাগমেটিজম এবং ডিগনিটি এবং সেলফ রেসপেক্ট এবং সেলফ রিলায়েন্স এগুলো ভরে দিয়েছিল, তার ফলে আমেরিকানরা দেখা যাচ্ছে দুইটা বিশ্বযুদ্ধের পরেও গোটা বিশ্বের শুধু সাহিত্যের প্রধান হয়ে উঠল না, গোটা বিশ্বের ফিলোসফি, গোটা বিশ্বের বিজ্ঞান, গোটা বিশ্বের জিওলজি অ্যান্ড মাইনিং, গোটা বিশ্বের মানে মঙ্গল গ্রহে যান পাঠানো আর শুক্র গ্রহে যান পাঠানো আর প্লুটোতে যান পাঠানো, এইসব কাজগুলো এই আমেরিকা নেতৃত্ব গ্রহণ করলো। এবং এই অ্যারোনটিক্যাল শিল্পেও আমেরিকা খুবই উন্নত হয়ে গেল। মানে অস্ত্রবিদ্যা, মানে এমন কোনো বিদ্যা নাই যেখানে আমেরিকানরা ঝাঁপিয়ে পড়ল না, তার পিছনে ছিল এমারসনের দর্শন। কিন্তু এটা অত্যন্ত দুঃখের কথা যে বাংলাদেশের দুইজন আমেরিকাতে পড়াশোনা করে আসছিলেন, দুই ভাই, একজন হলেন গিয়া হুমায়ুন আহমেদ, আরেকজন জাফর ইকবাল, কিন্তু তারা আমাদেরকে আমেরিকান দর্শন নিয়ে এসে বাংলাদেশকে দিতে পারে না। এমারসনের উপরে তাদের একটা প্রবন্ধ নাই, না হুমায়ুন আহমেদের আছে না জাফর ইকবালের আছে। কিন্তু আমি প্রায় আপনাদেরকে এই যে এমারসনের দর্শনের কথা বলি, মার্ক টুয়েনের দর্শনের কথা বলি। কাজেই আপনারা এই আর্জেনজি গ্রুপ যখন আরও ভিডিও আপলোড করবে, তখন আপনারা দেখবেন যে বাংলাদেশে কীভাবে ডেমোক্রেসিটা ফ্লাউরিশ করতেছে। বাংলাদেশে এই বিভিন্ন এই ডিপার্টমেন্টের মধ্যে একটা সমন্বয় গড়ে উঠবে, তখন জুডিশিয়াল আর এক্সিকিউটিভ আর একটা হলো গিয়া এই লেজিসলেটিভ, এই তিনটে গোত্রর সমন্বয় কিন্তু একটা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। তখনই হবে বাংলাদেশের নীল আকাশে ঝকঝকে রোগ। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।